নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস কোয়েলের কাছে। গতকাল আমরা এই উপন্যাসের চতুর্থ পর্ব শুনেছিলাম, আর আজ শুনব এই উপন্যাসের পঞ্চম পর্ব। আসুন তাহলে উপন্যাসটি শুরু করা যাক। শুতে শুতে বেশ রাত হয়েছিল। শোবার আগে সুগন সিং আর সুরতিয়ার কথা মাথার মধ্যে কেবলই ঘুরছিল। জানালা দিয়ে দেখা যাচ্ছিল আকাশের মেঘ কেটে গেছে, ভিজে বন পাহাড়ে চাঁদের আলো পিছলে পিছলে যাচ্ছে। একটানা ঝিঝির ডাক মাথার মধ্যে ঝিমঝিম করছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। আচমকা ঘুম ভেঙে গেল প্রচণ্ড শব্দে। শুনে মনে হলো রাইফেলের শব্দ। একসঙ্গে বোধহয় 5-6টা গুলি বের হলো। আমার হঠাৎ মনে হলো যশবন্তের সুগন সিংয়ের সঙ্গে বুঝি আবার পুলিশি ফৌজের লড়াই শুরু হয়েছে। তারপরে ভুল বুঝতে পারলাম, সুগন সিং তো কবে মারা গেছে। পর মুহূর্তে দরজায় জোরে ধাক্কা পড়ল। লাল সাহেব, লাল সাহেব, যশবন্ত ডাকছে। ধর্মড়িয়ে উঠে দরজা খুলতেই যশবন্ত উত্তেজিত গলায় শুধল, তোমার জিপে তেল আছে? ব্যাপারটা বুঝতে পারলাম না। ঘুমের ঘোরেই বললাম, হ্যাঁ। ও বলল, চাবিটা দাও, তোমার বন্দুকটা নাও, শিগগির চলো। এই বলে পাজামার ওপরে হাতকাটা গেঞ্জি পরা অবস্থাতেই যশবন্ত রাইফেল হাতে দৌড়ে গিয়ে জিপের স্টিয়ারিংয়ে বসল। যন্ত্রচালিতের মতো আমিও বন্দুকটা নিয়ে গিয়ে ওর পাশে বসলাম। যশবন্ত ঘর থেকে বেরুবার সময় আমার 5 ব্যাটারির টর্চটা নিয়ে গিয়েছিল হাতে। অত জোরে জিপ চালাতে যশবন্তকে আমি কোনো দিন দেখিনি। ওকে যেন নিশীথে রেখেছে। গুলির আওয়াজ এসেছিল বাগে চম্পার ঢালের রাস্তার বাংলোর কাছ থেকেই। সেদিক পানে আঁকা বাঁকা পথে প্রায় 50 মাইল বেগে জিপ ছোটালো যশবন্ত। এখন রাত কত তা কে জানে। এখন চাঁদটা একেবারে মেঘে ঢাকা, জোরে হাওয়া লাগছে। জিপের পর্দাটা ফ্রেমের লোহার রডের সঙ্গে পতপত শব্দ করে আছড়াচ্ছে। হাওয়াটা ভীষণ ঠান্ডা। পাজামা পাঞ্জাবি পরে শুয়েছিলাম, ওই অবস্থাতেই চলে এসেছি। ঠান্ডা হাওয়ায় হাড় কনকন করছে। মিনিট কয়েক যাবার পরই চোখে পড়ল আমাদের সামনে পাহাড়ের উঁচু নিচু আঁকাবাঁকা পথে একটি জিপ তীব্র গতিতে ছুটছে সামনে সামনে। হেডলাইটের আলোটা বিদ্যুতের আলোর মতো জঙ্গল পাহাড় চিরে চিরে চলেছে। যশবন্ত দাঁতে দাঁতে চেপে বলল, আমার রাইফেলটা ভালো করে ধরো, অছড় না খায়। তারপর 10-15 মিনিট হুঁশ ছিল না। আমরা যে কেন খাদে পড়িনি, গাছে ও পাথরে ধাক্কা লেগে ওইখানে যে কেন মরিনি, পাহাড়ি নালার ওপর ভেজা কাঠের সাঁকোর ওপর দিয়ে পিছলে যে কেন জিপ শুদ্ধ উল্টে যায়নি নদীতে, তা এক ভগবানই জানেন। সামনেই চেকনাকা। প্রতি চেকনাকায় তালা দেওয়া থাকে। একজন করে ফরেস্ট গার্ড প্রতিটি চেকনাকায় থাকে। ফরেস্ট ডিপার্টমেন্টের পাশ দেখে কাঠের ট্রাক, বাসের ট্রাক ছাড়ে তারা, যাতে কেউ বেআইনি শিকার করতে না পারে তার জন্যেও গেটে তালা লাগানো থাকে। সামনে জিপটা ওই চেকনাকায় গিয়ে আটকে গেল। বোধহয় গেট বন্ধ। অনুমান করতে চেষ্টা করছিলাম এই সামনের জিপের আরোহীরা কারা, কি এদের উদ্দেশ্য। কোথাও ডাকাতি করতে এসেছিল কি? কিছুই জানি না। অনেক সময় এই অঞ্চলে শুনতে পাই পথ চলতি একলা মেয়েদের এমন জোর করে জিপে তুলে নিয়ে পালিয়ে যায় লোকে। শুনি নাকি অনেক লেখাপড়া জানা নেতা কি হর্তাকর্তার লোকেরা এমন করেন। কিন্তু রাতে এই কি ব্যাপার? কেন এরা এসেছে? কেনই বা এরা গুলি ছুড়ল? কেনই বা এরা এত জোরে পালাচ্ছিল আমাদের দেখে? কিছুই বুঝতে পারছি না। ততক্ষণে যশবন্ত আমার জিপটা নিয়ে একেবারে চেকনাকার সামনে ওই জিপের পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে।
অদ্ভুত যাত্রীদের দেখে অবাক হলাম। জিপটির হুড খোলা, সামনে 3 জন লোক, পেছনে এদিকে ওদিকে মিলিয়ে 4 জন লোক। প্রত্যেকের পরনে ট্রাউজার, কারো গায়ে জার্কিন, কারো গায়ে গরম ফুলহাতা সোয়েটার। দুজনের মাথায় বাদুড়ে টুপি। প্রত্যেকের হাতে হয় বন্দুক, না হয় রাইফেল। জিপের চাকায় ওরা লাল ধুলো মেখে সকলেই ভূত। ওই মাঝরাতে ওই জঙ্গলি পরিবেশে সমস্ত ব্যাপারটাই যেন ভুতুরে ভুতুরে বলে মনে হচ্ছিল। যশোবন জিপ থেকে নেমে গিয়ে ড্রাইভারের পাশে যে জাদরেল মাঝবয়সী ভদ্রলোক বসেছিলেন তাকে হিন্দিতে শুধল, আপনারা স্বীকার করছেন যে পারমিট আছে? ভদ্রলোক ইংরাজিতে জবাব দিলেন, হু দি ডেভিল আর ইউ? ততক্ষণে ফরেস্ট গার্ড তার কুড়ে ছেড়ে লণ্ঠন হাতে করে এগিয়ে এসেছে। যশোবন্তকে দেখে সে বলল, সালাম হুজুর। ফরেস্ট গার্ড সেলাম করতে লোকগুলো একটু ঘাবড়ে গেল। যশোবন্ত তখন ইংরাজিতেই বলল যে সে এখানকার রেঞ্জার। তখন সেই ভদ্রলোক বিনয়ের সঙ্গে জার্কিনের পকেট থেকে একটি চিরকুট বের করলেন। যশোবন্ত বলল, এ যে দেখছি চানোয়া ব্লকের রিজার্ভেশন, আপনারা এখানে শিকার করছেন কেন? তাছাড়া গাড়ি থেকে আলো ফেলে শিকার করা তো বেআইনি, তা জানেন না? ভদ্রলোক বললেন, আমরা সে ব্লকেই যাচ্ছি, এখানে শিকার করিনি, করার ইচ্ছেও নেই। লাদ থেকে আসছি, যাব চানোয়া। যশোবন্ত বলল, একটু আগে গুলি করেছিলেন কেন? শিকার করছেন না তো গুলি চালিয়েছিলেন কেন? জিপের পেছন থেকে কে যেন বলে উঠল, ইউ শাট আপ সোয়াইন, উই ডিড নট শুট অ্যাট এনিথিং। যশোবন্ত চকিতে মুখ তুলে লোকটাকে ভালো করে দেখল একবার। তারপর সেই জাঁদরেল ভদ্রলোককে ইংরাজিতে বলল, আপনার সঙ্গীকে ভদ্রভাবে কথা বলতে বলুন, নাইলে পরিণাম খারাপ হবে। এ কথা বলতেই পেছনে বসা সেই লোকটি দাঁড়িয়ে উঠে জড়িয়ে জড়িয়ে বলল, তোমার মতো অনেক রেঞ্জার আমার দেখা আছে শালা। যশোবন্ত কোনো উত্তর দিল না। ওদের জিপের বনেটের নিচ দিয়ে একটা তার এসে মিলিয়ে গেছে দেখলাম পেছনের সিটে। কোনো কথা না বলে যশোবন্ত এক টানে সেই তারটা গাড়ির ব্যাটারি থেকে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে বলল, শিকার না করলে স্পটলাইটের কি প্রয়োজন, খুলে ফেলুন। লোকগুলো আগুনের মতো চোখ করে চেয়ে রইল যশোবন্তের দিকে। আগের দিন হলে যশোবন্ত পুড়ে ছাই হয়ে যেত। ভ্রুক্ষেপ না করে যশোবন্ত নিচু হয়ে মাটিতে কি যেন দেখতে লাগলো। তারপর টর্চ ফেলে দেখালো। আমিও দেখতে পেলাম জিপের চাকার দাগ, ওই পাশ থেকে এসেছে চেকনাকা পেরিয়ে। যশোবন্ত দাঁতে দাঁতে চেপে বলল, আপ লোগ রাত সে আ রাহা হ্যায়? ওরা সমস্যারে বলল, জি হ্যাঁ। যশোবন্ত বিড়বিড় করে দাঁতে দাঁতে চেপে বলল, ঠিক হ্যায় যাইয়ে, मगर आप लोगों को ऐसा सिखलाएगा एक रोज, आप लोग जिंदगी भर याद करेंगे। যাত্রীর ভদ্রলোক চমকে উঠে ইংরাজিতে বললেন, কাম অন। পেছন থেকে সেই বাদরের মতো লোকটা বলল, শাট আপ। জিপটা যেন যশোবন্তকে মিথ্যেবাদী এবং আমাকে মিথ্যেবাদীর সাকরেত প্রতিপন্ন করে আমাদের মুখে ধুলো উড়িয়ে চলে গেল। যশোবন্ত ফরেস্ট গার্ডকে ডাকল। লোকটা কাছে আসতেই যশোবন্ত বাঘের মতো তার ওপরে পড়ে ঘাড়ে ধরে তাকে ওই দিক থেকে জিপ ঢোকার দাগ দেখালো। বুঝলাম যে ফরেস্ট গার্ডই ওই জিপটাকে ঢুকতে দিয়েছিল। জানোয়ার পারমিট হয়তো ছিল, কিন্তু সেটা ছুতো মাত্র। বড় বড় ভদ্রলোক দামি দামি বন্দুক রাইফেল কাঁধে করে এমন দামি দামি মিথ্যে কথা যে কি করে বলেন তাই ভাবছিলাম। এমন সময় যশোবন্ত ফরেস্ট গার্ডটাকে এমন মান মারতে আরম্ভ করলো যে কি বলবো। লোকটা তাড়ি খেয়েছিল, কিন্তু কপালের পাশে দুটো ঘুষি পড়তেই তার নেশা টেশা উবে গেল। মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো লোকটা। তার কান্না শুনে তার বউ ঘর থেকে ঘোমটা মাথায় দৌড়ে এলো, হাতে কেরোসিনের কুপি জ্বালিয়ে। কোনো ক্রমে যশোবন্তকে ছাড়িয়ে দিলাম। যশোবন্ত একটা লাথি মেরে বলল, শিওর কা বাচ্চা,
मुझे तुम झूठ बोल रहा है। লোকটা মাটিতেই পড়ে রইল। ওর বউ এসে ওর পাশে হাঁটু গেড়ে বসল। যশোবন্ত জিপটা ঘুরিয়ে নিল। আমি শুধলাম, ওদের যেতে দিলে কেন? যশোবন্ত বলল, আটকাবো কি করে, সঙ্গে শিকার থাকলে আটকাতে পারতাম। তাছাড়া ওদের ভালো করে শিক্ষা দেওয়া দরকার। কেসটা করলে ওদের কি হবে? 200-500 টাকা ফাইন দিয়ে ওদের শিক্ষা কিছুই হবে না। ওদের যাতে মলম হয় তেমন শিক্ষা দেব। আমি শুধলাম, ওদের তুমি চেনো নাকি? যশোবন্ত বলল, বিলক্ষণ চিনি, ওরা ডাল্টনগঞ্জেই থাকেন। ওরা এই কর্ম করেই বেড়ান, সঙ্গে কলকাতার বন্ধুবান্ধবও ছিলেন। তারপর একটু থেমে বলল, সবই শর্টকাট মেথড। এক রাত শিকার করবে, যা চোখে পড়বে তাই মারবে, ভয়ের কোনো কারণ নেই। হরিণ হলেও মারবে, বাঘ হয় তো তাও মারবে। হরিণের গায়ে গুলি লাগে তো নেমে তেড়ে গিয়ে মারবে, বাঘের গায়ে গুলি লাগে তো সটকে যাবে। তারপর শহরের ড্রয়িং রুমে বসে পাঙাশ মাছের মতো চোখওয়ালা মেয়েদের কাছে বড় মুখ করে নিজেদের ডেয়ারিংয়ের এক্সপিরিয়েন্সের গল্প করবে। এদের আমি ভালো করে চিনি লাল সাহেব, বাগে পাচ্ছি না একবারও। নাইলে যশবন্ত বোস কাকে বলে তা আমি এদের সমঝে দেব। এদের সেই পাশবিক যাত্রা পার্টির সঙ্গে সত্যিকারের শিকারের কোনো মিল নেই তা বুঝিয়ে দেব। ফেরার পথে যশবন্ত খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। পথের ধুলোয় কি যেন দেখতে দেখতে চলছিল। হঠাৎ জিপ একদম থামিয়ে দিল যশবন্ত। ভালো করে চেয়ে দেখি পথের ভেজা ধুলোয় জিপের চাকার অনেক দাগ, এগোনোর পেছনোর, জিপ ঘোরানোর। যশবন্ত স্টার্ট বন্ধ করে দিল, হেডলাইটও নিভিয়ে দিল। তারপর আমাকে ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, চুপ। চুপ করে বসে রইলাম। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার, মেঘে চাঁদটা ঢেকে গেছে। পাতায় পাতায় সরসরানি তুলে একটা ভেজা হাওয়া বইছে। এখানে ঝিঝি নেই, আর কোনো শব্দ নেই। মনে হচ্ছে এখানে এখনই কোনো দারুণ নাটকের অভিনয় হবে। অন্ধকারে রাস্তাটাও ভালো করে ঠাহর হচ্ছে না। প্রায় 5 মিনিট আমরা চুপচাপ বসে রইলাম। বেশ শীত করছে হাওয়াটাতে। এমন সময় পথের ডান দিক থেকে ঘ্যাক ঘ্যাক করে দুবার আওয়াজ হলো। যশবন্ত ফিসফিস করে বলল, যা ভেবেছিলাম তাই। আমার টর্চটা নিয়ে ও জিপ থেকে নামলো। আমাকে বলল, বন্দুকটা নাও, বন্দুকটা নিয়ে পেছনে পেছনে এসো। টর্চ জ্বালিয়ে যশবন্ত আগে আগে চলল। ওর রাইফেল জিপেই পড়ে রইল। জঙ্গলের বড় বড় ভেজা ঘাস, এদিকে জঙ্গলের বড় গাছ সব কেপিসিং ফেলিং হয়েছে। মধ্যে মধ্যে কেবল কিছু বড় গাছ রয়ে গেছে। যশবন্তের কানে কানে নিচু গলায় শুধলাম, অমন করে ডাকলো ও কি জানো? আর যশবন্ত চাপা গলায় বলল, সাম্বার, এখন কোনো কথা বলো না। আমরা আরেকটু এগোতেই কতগুলো জানোয়ারের ভারী পায়ের শব্দ আমাদের বিপরীত দিকে পাহাড় বেয়ে খাদে মিলিয়ে গেল। যশবন্ত যেন আলোটা দিয়ে এদিকে ওদিকে কি খুঁজছিল। একটা উঁচু ঢিপির মতো জায়গায় আমরা চুপ করে আলো নিভিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়াতেই আমাদের প্রায় গায়ের কাছ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ হলো। অমন দীর্ঘশ্বাস জীবনে শুনিনি। বড় জোর ও বড় দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস, তার সঙ্গে একটা উৎকট গন্ধও পেলাম। যশবন্ত অ্যালসেসিয়ান কুকুরের মতো নাক উঁচু করে হাওয়ায় দুবার কিসের যেন গন্ধ শুকল। তারপরে আওয়াজটা যেদিক থেকে এলো সেদিকে টর্চ ফেলে এগোলো। ততক্ষণে আলোটা ছড়িয়ে পড়েছে। একটু এগোতেই দেখি একটা বিরাট সম্বর মাটিতে বসে আছে। আমরা কাছে যেতেই উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। গলাটা উঁচু করে শুয়ে শুয়ে আমাদের দেখতে লাগলো। চোখ দুটো সবুজ হয়ে জ্বলতে লাগলো। বড় বড় টানা টানা চোখের কোণায় 2 ফোঁটা জল জমেছিল। এতক্ষণে বুঝলাম ওরই শরীর থেকে সেই দুর্গন্ধ বেরোচ্ছে।
কাছে যেতে দেখি চাপ চাপ জমাট জমাট রক্ত, পেটে গুলি লেগেছে। মাদি সম্বর, ভাগ্যিস গর্ভিণী নয়। এতক্ষণে যে দুর্গন্ধটা পাচ্ছিলাম সে রক্তের গন্ধ। সম্বরের রক্তে বড় বদগন্ধ, জমাট বেঁধে কালো হয়ে গেছে রক্ত। যশোবন্ত কি যেন স্বগতোক্তি করল, কি যেন বিড়বিড় করল, বলল, ওদের শিক্ষা দেব ভালো করে লাল সাহেব, তুমি দেখে নিও। তারপর সম্বরটাকে চারিদিক দিয়ে প্রদক্ষিণ করে হঠাৎ আমাকে বলল, গালাতে বন্দুকের নালটা বসিয়ে গুলি করে দাও তো, কষ্ট শেষ হবে। আমি ইতস্তত করতে লাগলাম। সম্বরটার পেটে রাইফেলের গুলি এফোর ওফোর হয়ে বেরিয়ে গেছে। নাড়িভুড়ি সব বেরিয়ে শালের চাড়ায় আটকে আছে। এ দৃশ্য দেখা যায় না। আমি গুলি করতে পারলাম না। যশোবন্ত থমকে আমার হাত থেকে বন্দুকটা নিয়ে মাথা উঁচু করা সম্বরের কানের কাছে নলটা প্রায় ঠেকিয়েই গুলি করে দিল। এলচি পোড়া ছিল। উঁচু মাথাটা ধপাস করে সোজা মাটিতে আছড়ে পড়ল। চোখের যে দুফোঁটা জল এতক্ষণে কিসের অজানা প্রতীক্ষায় যেন অপেক্ষামান ছিল, সেই জল দুফোঁটা গড়িয়ে গেল এবং একটা শেষ দীর্ঘ নিঃশ্বাস বেরুল অদ্ভুত শব্দ করে। কানের পাশ দিয়ে গল গল করে রক্ত বেরুতে লাগল। যশোবন্ত বলল, চলো এবার ফেরা যাক। জিপ নিয়ে যখন আমরা রুমান্ডির বাংলোয় ঢুকলাম তখন রাত 2:45। সুহাগীর গ্রামের কুকুরগুলো নির্জনতা খান খান করে ভৌ ভৌ করে ডেকে উঠল। আমরা গিয়ে শুয়ে পড়লাম এরপরও ঘুমোবার আশায়। বারান্দার ইজি চেয়ারে বসে মোড়ার উপর পা তুলে মারিয়ানার বাড়ি থেকে যে কটি বই এনেছিলাম তারই একটি পড়ছি। বোদলেয়ারের কবিতার বই, ইংরেজি অনুবাদ, ফ্লাওয়ার্স অফ ইভিল। কবিতা পড়তে হলে আমার রুমান্ডির মতো জায়গা আর হয় না বোধ হয়। বিভোর হয়ে কবিতার পাতা উল্টাচ্ছি, এমন সময় একটি জিপ ধুলো উড়িয়ে এসে বাংলোর হাতায় ঢুকল। আশ্চর্য, খোস্তা জিপ চালাচ্ছেন আর মারিয়ানা পাশে বসে আছে। ওদের অভ্যর্থনা জানাতে গিয়ে উঠে দাঁড়াতেই এত ক্লান্ত লাগলো যে কি বলবো। জ্বরের পরে শরীরটা বড় খারাপ যাচ্ছে। কাল আবার জ্বর এসেছিল। ঘোস্তা বললেন, আচ্ছা লোক যা হোক, তুমি এমনভাবে একা একা অসুস্থ হয়ে পড়ে রইলে একটা খবর পর্যন্ত দিলে না। এমন বেয়াক্কালে লোক তো কখনো দেখিনি। আমি কাচুমাচু মুখ করে বললাম, তেমন মারাত্মক কিছু তো হয়নি। আপনাদের সবাইকে তুচ্ছ ব্যাপারে বিরক্ত করতে চাইনি। মারিয়ানা কপট রাগ দেখিয়ে বলল, তা কেন? কিছু একটা হলে তারপর খবর পাঠাতেন, আর লোকে আমাদের গায়ে থুতু দিত, বলতো, ছি ছি, এতগুলো লোক থাকার পরও ছেলেটা বেঘরে। আমি বললাম, আগে না, দিব্যি ঘরেছিলাম, সেজন্যেই খবর পাঠায়নি। খোস্তা বললেন, তোমার বৌদিকে তো কলকাতায় চালান করেছি। হঠাৎই ওর মার শরীর খারাপ হলো, ট্রাঙ্কল পেয়ে তাই পাঠালাম। এখন ওখানে গিয়ে মৌরসি পাটটা গেড়ে বসেছেন। বর্ষাকালটা কাবার করেই আসবেন। আমি হেসে বললাম, ভালোই তো, তবে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ঘোস্তা জিপে উঠতে উঠতে বললেন, না না, কষ্ট কি, কষ্টের কি আছে। তারপর মারিয়ানার দিকে ফিরে বললেন, তাহলে মারিয়ানা, আমি কিন্তু সন্ধে লাগার সঙ্গে সঙ্গে আসছি, তৈরি হয়ে থেকো। জিপটা স্টার্ট করে আমায় বললেন, মারিয়ানা সারাদিন তোমার তত্ত্ব তল্লাশ করবে। আমি যাচ্ছি গাড়ু রেঞ্জার সাহেবের সঙ্গে দেখা করতে। রাস্তা বানানো নিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলতে হবে। ফেরার পথে মারিয়ানাকে তুলে নেব। ভালো করে আদর যত্ন করে খাইও মেয়েটাকে। এত দূর এসেছে শুধু তোমার অসুস্থতার খবর শুনে। কি বলে যে মারিয়ানাকে কৃতজ্ঞতা জানাবো জানি না। এই ভদ্রতা, শুধু ভদ্রতাই বা বলি কেন একে, এই বন্ধুত্ব, এর দাম দেওয়া আমার পক্ষে অসম্ভব। মেয়েরা যাদের ভালোবাসে তাদের সঙ্গে বোধহয় সত্যিকারের বন্ধুত্ব করতে পারে না, কারণ তাদের সত্তা
সব সময় সেই পুরুষের ব্যক্তিত্বে পরিব্যাপ্ত হয়ে থাকে। সব সময় ওরা ভয় পায় পাছে ধরা পড়ে। ফলে ওরা সেই পুরুষের কাছে সব সময় উচ্চমন্যতা দেখায় বা হীনমন্যতায় ভোগে, মনে মনে মরে থাকে বলে। আমি ওর বন্ধু মাত্র, অন্য কিছু নই। তবু কি করে স্বীকার করি যে মাঝে মাঝে আমারও যন্ত্রণা হয়। শুধুমাত্র ইন্টেলেকচুয়াল বন্ধুত্বতে মন ভরতে চায় না। এই জঙ্গল পাহাড়ের নির্জনতা, এই পুটুস ফুলের উগ্র গন্ধ, এই বনস্থলীর বর্ণছটা, এই সমস্ত কিছু আমাকেও কখনো কখনো কাঙাল করে তোলে। দিনে দিনে শরীর এসে মনের ওপর জবরদখল নিচ্ছে। প্রকৃতির সান্নিধ্যে এই একটা বড় অভিশাপ, একে অস্বীকার করার উপায় নেই। শহরের সভ্যতা সংস্কৃতিতে নিজের আদিম সত্তার ওপর যে মেকি আস্তরণটা জমিয়েছিলাম এতদিন, মেয়েদের মেকআপের মতো প্রাকৃতিক দুর্যোগে তাতে চির ধরেছে, ফেটে পড়েছে তা। সাধারণ আমি প্রাকৃত আমি হয়ে বেরিয়ে পড়েছে। দিনে দিনে বড়ই অসভ্য হয়ে উঠেছি, তবে এখনো পুরোপুরি হারিনি। উত্তাল তরঙ্গে এখনো কোনো ক্রমে হাল ধরে বসে আছি, তবে যে কোনো মুহূর্তেই তরণী ডুবতে পারে। সভ্যতার সমুদ্রে পরপারে পৌঁছনো এ জন্মে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এই রুমান্ডির চাকরি আর যশবন্তের দোস্তি আমার ব্যক্তিগত সভ্যতার রাজপথে কালা পাহাড়ের মতো পথ জুড়ে দাঁড়িয়েছে। সভ্য জগৎ আমাকে আর ফিরিয়ে নেবে না। সুরাতিয়ার যেমন ডাল্টনগঞ্জে নির্বাসন হয়েছে, আমারও তেমনই রুমান্ডিতে নির্বাসন হবে। এলোমেলো ভাবনার ঘোর কাটিয়ে উঠে বললাম, ও কি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। মারিয়ানা বলল, বসছি বসছি, ব্যস্ত হবেন না। চেয়ার টেনে বসলো মারিয়ানা। একেবারে সাদা পোশাকে এসেছে ও আজকে। কুমারী মেয়েদের সাদা পোশাক পরলে আমার বড় ভয় করে। ঠাকুর ঘরের মতো একটা ফুলের গন্ধমাখা পবিত্রতা তখন ওদের ওপর আরোপিত হয়। তখন মনে মনে এমনকি চোখ দিয়ে আদর করতেও ভয় করে। জ্বর আছে নাকি? মারিয়ানা শুধালো। না, জ্বর একেবারে ছেড়ে গেছে, তবে বড় দুর্বল শরীর, হাঁটাচলা করতে পারি না মোটে। হাঁটুতে খুব ব্যথা, মাথাটা ঝিমঝিম করে, কথা বললে শরীর অস্থির লাগে। মারিয়ানা চুপ করে চোখের দিকে চেয়ে বসে রইল। বলল, কি খাবেন আজকে? জুম্মান যা রেঁধে দেবে। তারপর একটু ভেবে বললাম, কি খাওয়া উচিত? ও বলল, আজ আমি আপনাকে রান্না করে খাওয়াবো। বাহ, বেশ বলেছেন। এই প্রথম এলেন আমার রুমান্ডিতে, আর প্রথম দিনই হেসেলে। বারে, তাতে কি হলো? বন্ধুর কাছে আবার ফর্মালিটি কেন অত? বলে ভুরু নাচালো। একটা হলুদ বসন্ত পাখি এসে সজনে ডালে বসলো, দুবার লেজ নাচালো। কুরকুর করে গদগদ গলায় কি যেন স্বগতোক্তি করলো। তারপরই ডানা মেলে উড়ে গেল নীল ঘন নীল আকাশে। বর্ষাকাল শেষ হয়ে এসেছে, রোদ্দুরে পুজো পুজো রং লেগেছে। শিউলির দিন এলো। মারিয়ানা বলল, শিরিনবুরুতে সেই যে মেয়েটিকে দেখে এলেন না, যশবন্ত বাবুর সঙ্গে নেচেছিল, মেয়েটা সেদিন মারা গেল। আমি চমকে উঠে বললাম, সে কি হয়েছিল? মারিয়ানা মুখ নিচু করে পায়ের গোলাপি নখ দিয়ে চটিতে দাগ কাটতে কাটতে বলল, খুব খারাপ অসুখ, গনোরিয়া। ইস, ভাবা যায় না। আমার সেই রাতের মাদি সম্বরটার কথা মনে হলো। পেটে গুলি লেগেছে, চোখ দিয়ে জল ঝরছে। ভাবা যায় না। এই রোগে কি অমন হঠাৎ করে মানুষ মরে? মারিয়ানা বলল, আমি তো ডাক্তার নই, তবে অসুখে মরেনি, আত্মহত্যা করেছিল। মশির গলায় কাঠের ঘণ্টার রেশ আসছিল রোদ ভরা শালবন থেকে। কি মিষ্টি সকালটা! অসুখের পরেই সকালটা ভারী ভালো লাগছে, বাঁচতে ইচ্ছে করছে,
মনে হচ্ছে আমি যেন কোন মুঘল যুগের বাদশাহ। অভাব বলে কোনো কথা আমার অভিধানে লেখা নেই। এত তীব্রভাবে বাঁচার ইচ্ছা বহুদিন মনে জাগেনি। কিন্তু ইস, সে সুন্দরী মেয়েটি সত্যিই মরে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। বললাম, চা খাবেন না? সঙ্গে কি খাবেন বলুন। মারিয়ানা আস্তে হাসল, বলল, জুম্মান যা খাওয়াবে। হাসিটা এত ভালো লাগলো যে কি বলবো। ভাবলাম, পরের জন্মে আমি মারিয়ানার মতো কোনো মেয়ে হয়ে জন্মাবো। অন্যকে অনুপ্রেরণা জানানোর মতো সার্থকতা আর কি থাকতে পারে। পুরুষরা বড় স্বার্থপর জাত, মেয়েদের যোগ্য সম্মান কোনো দিন করতে শিখল না। বললাম, এখন এই বারান্দায় রোদ এসে যাবে, তেতে উঠবে। চলুন আমরা পিছনে গিয়ে খাদের ধার ঘেঁষে ফলসা গাছের তলায় বসি, সেখানে চা খাওয়া খুব জমবে। মারিয়ানা হুইসলিং টিলের মতো আমুদে গলায় বলল, চলুন। জুম্মান্নার রামধানিয়া চেয়ারগুলো পৌঁছে দিল। এদিকটায় আমি একা একা আসি না বড়। ফলসা গাছ অনেকগুলো, নিবিড় ছায়া হয়ে থাকে। এখান থেকে নিচের পুরো উপত্যকাটা চোখে পড়ে। সেই বহুদূরের রূপলি জলের ফালিটুকু, গালচের মতো ধান এতদিন কচি কলাপাতা সবুজ ছিল, এখন গাঢ় সবুজ হয়েছে। আরও কিছুদিন গেলে হয়তো সোনালি হয়ে উঠবে। ভারী ভালো তো জায়গাটা, মারিয়ানা বলল। আমি বললাম, বলুন, সুন্দর না? সুন্দর জায়গায় বসেও আমি আজ কিন্তু কথা বলতে পারবো না। আমার এখনো কষ্ট হয় কথা বলতে। আপনি আজ সারাদিন কথা বলবেন, আমি শুনব। মারিয়ানা বলল, আমার বলার মতো কথাই নেই, বুঝলেন? বলার মতো আমার কিছুই নেই। বললাম, বলার মতো কথা নেই এমন লোক আছে নাকি? আমি তো টাবরের কথা শুনে 10 বছর কাটাতে পারি, আর আপনার শোনানোর মতো এক বেলারও কথা নেই। কিন্তু আমার মনে হয় আপনার বলার মতো অনেক কথা আছে, হয়তো শোনার মতো লোক নেই, অথবা ইচ্ছে নেই বলার। মারিয়ানা নিমেষে মুখ ঘুরিয়ে ওর সুন্দর মাধব পাশা দিঘির মতো চোখ দুটো আমার চোখে রাখল। চিকচিক করে উঠল জল ভরে। অনেকক্ষণ চুপ করে আমার চোখের দিকে চেয়ে রইল, তারপর মুখ নিচু করে নিল। মাঝে মাঝে আমার অমন হয়, আমার মতো নির্বোধ মানুষও বিক্রমাদিত্যের মাটি ঢাকা রাজসিংহাসনে বসার মতো হঠাৎ করে বুদ্ধিমান হয়ে ওঠে, মারাত্মক ভালো সাইকো অ্যানালিস্ট হয়ে ওঠে। তখন আমার সামনে তিষ্টই কার সাধ্যি। জুম্মান চিড়ের পোলাও বানিয়ে নিয়ে এলো, তখন ধোয়া বেরোচ্ছে। মারিয়ানা অবাক এবং কিঞ্চিত বিব্রত হয়ে বলল, উমা, এই বাইরে বসে খাবেন? খাবার ঘর? আমি বললাম, করব না কেন, করি, তবে খুবই কম। বাইরে বসে খাওয়ার মতো মজা আছে? এই যে আপনি খাবেন, কাঠবেরেলিটা চেরি গাছের ডাল থেকে চেয়ে চেয়ে দেখবে। পেঁপে গাছের পাতার ছায়ায় গিরগিটিরা সুরসুর করে লোভে জিভ বের করবে। ছাতার পাখিগুলো আপনার এহেন ফ্যাসিস্ট মনোবৃত্তি দেখে সমস্যরে ছ্যাঁচা করবে, আর আপনি উপত্যকার দিকে চেয়ে ধীরে ধীরে খাবেন। কি মেজাজ বলুন তো? মারিয়ানা প্লেটটা হাতে তুলতে তুলতে বলল, আপনি একটা বদ্ধ পাগল, আপনার দোষ নেই। যশবন্ত বাবু চেলা হয়েছেন তো আপনার উন্মাদ হতেও দেরি নেই। জুম্মান টি কজিতে মুড়ে ট্রেতে বসিয়ে চা নিয়ে এলো। মারিয়ানা শুধালো, সুজি আছে জুম্মান? জুম্মান মাথা নাড়িয়ে সায় দিল। মারিয়ানা বলল, আমি সাহেবের জন্য দুপুরে সুজির খিচুড়ি রাঁধব, তুমি কিছু রেঁধো না। আমি বললাম, আর মারিয়ানা মেম সাহেবের জন্য তুমি ভালো করে ফ্রাইড রাইস আর মোরগা বানাও তো জুম্মান। মেম সাহেবের তকলিফ যেন না হয়, একটু বেশি করে করো, যাতে খোঁজদার জন্যও থাকে। দুপুরে সুজির খিচুড়িটা যা রেঁধেছিল মারিয়ানা, কি বলবো। অমন খিচুড়ি বহু বহু বছর খাইনি। সেই ঠাকুমা বেঁচে থাকতে বোধহয় খেয়েছিলাম, তারপর আর খেয়েছি বলে মনে পড়ে না।
মারিয়ানা স্নান করলো গুনগুন করে গান গাইতে গাইতে। আমি ফলসা গাছের তলায় বসে বসে ওর গুনগুনানি শুনলাম। আমার বাথরুম আজ কতদিন পরে যেন ধন্য হলো। সাবানের সুগন্ধি জল ফেনা কেটে কেটে নর্দমা দিয়ে জবা গাছের গোড়ার পাশ দিয়ে ঘাসগুলোর মধ্যে বিলি কেটে পেছনের মাঠে ছড়িয়ে গেল। মারিয়ানার শরীরের সুগন্ধির মাদকতায় ভরে গেল আমার রোমান্টিক। খাবার ঘরে বসে গল্প করতে করতে খেলাম আমরা দুজনে। যে যাই বলুক, যশোবন্ত মুখে যতই বাতেল্লা করুক, যেখানেই হোক, সে নির্জন বাংলোয় অথবা ভিড় গিজগিজে শহুরে ফ্ল্যাটে একজন নরম মেয়ে না থাকলে সমস্ত অস্তিত্বটাই কেমন ঝোলো ঝোলো লাগে। আমার নির্জনবাসে আজকে মারিয়ানা এসেছে বলে প্রথম বুঝতে পারলাম আমাদের জীবনের কত বড় শূন্যতা পূরণ করে মেয়েরা, প্রত্যেক পুরুষের জীবনের। খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ চুপচাপ বারান্দার চেয়ারে বসে রইলাম। একদল হলুদ ঠোঁট শালিক এসে সভা বসালো বাংলোর হাতায়। অনেকক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলল, হাত পা নাড়ল। তারপর যখন বুঝলো মামলা নিষ্পত্তি হওয়ার নয়, তখন ধুত্তর বলেই কিচিরমিচির করতে করতে সুহাগী বস্তির দিকে উড়ে গেল। একটু পরে এক ঝাঁক বুনোটিয়া এসে সামনের চেরি গাছটায় ছেয়ে বসল। গাছটা ওদের সবুজ ভারে নুইয়ে পড়ল। কিছুক্ষণ নাচানাচি করে ট্যাঁ 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 করতে করতে ওরা উড়ে পালালো। একটা নীলকণ্ঠ পাখিকে রোজ এই সময় এসে জাকারান্ডা গাছে বসতে দেখি। সে কোনো কথা বলে না। বোধহয় মারিয়ানার মতোই বলার লোকের অভাবে ওর কথা বলা হয়ে উঠছে না। এ ডাল থেকে ও ডালে সাবধানী বুড়োর মতো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সেও উড়ে চলে গেল। মনটা যখন খুব নির্লিপ্ত থাকে তখন বোধহয় কারোর কথাই বলতে ইচ্ছে করে না, তখন চুপ করে থাকতে ইচ্ছে করে। মারিয়ানা চুপ করে সুহাগী নদীর দিকে তাকিয়ে বসেছিল। বেলা পড়ে আসছে। পাহাড়ি বাজ আর শঙ্খচিলগুলো ঘুরতে ঘুরতে অনেক ওপরে উঠেছিল, এখন নেমে আসছে। সুহাগী বস্তিতে বিচিত্র বিভিন্ন শব্দ উচ্চ গ্রামে বাজছে। সুহাগীর পরের বস্তি জবুটুলিয়াতে বেশ কদিন হলো একটি গম ভাঙা মেশিন বসেছে। কিসে চলে জানি না, বিকেল হলেই সেটার আওয়াজ শোনা যায় পাহাড় পেরিয়ে। পুপ 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 করে একটি অতিকায় খাপু পাখির মতো সকালে 4 ঘন্টা ও বিকেলে 2 ঘন্টা সে ডাকে। পরন্তু রোদ্দুরে একা একা রুবান্ডিতে বসে সেই পুপপুপানি শুনতে ভারী ভালো লাগে। দেখতে দেখতে বিকেল গড়ালো। জুম্মান কফি দিয়ে গেল, সঙ্গে ডালটনগঞ্জ থেকে আনানো ইদরক দেওয়া বিস্কিট। কফি খেয়ে মারিয়ানা ঘরে গিয়ে চুল বেঁধে শাড়ি পাল্টে এলো। ব্যাগ খুলে একটা পাতলা শাল নিয়ে এলো। সকাল সন্ধ্যায় বেশ ঠান্ডা লাগে। শীত আসতে তো দেরি নেই বেশি। বনে পাহাড়ে নাকি শরৎ হেমন্ত শীতে বড় একটা প্রভেদ নেই শুনেছি। এবারে সচক্ষে দেখা যাবে। ছায়াগুলো বেশ বড় বড় হয়েছে, ঝুঁকে পড়েছে। শেষ বিকেলে উদার সূর্যের আজলা ভরা আলো বনের মাথায় মাথায় ছড়িয়ে গেছে। কোনো এক অদৃশ্য সেতারি হাওয়ার মেজরাপ পড়ে রোদের আঙ্গুলে বনের তারে তারে হংসধ্বনি রাগে আলাপ করছেন। সে কি মীর! ভালো লাগায় বুকটার মধ্যে মুচড়ে মুচড়ে ওঠে। মারিয়ানা আস্তে আস্তে বলল, আমি যেমন এলাম তেমন আমার কাছে গিয়েও একদিন কাটিয়ে আসবেন। বেশি দিন থাকলে তো আরও মজা হয়। শরীরটা একেবারে ভালো করে নিন তাড়াতাড়ি। মনে হয় মারিয়ানারও বড় একা একা লাগে মাঝে মাঝে, আমারই মতো। ওর এবং আমার সমস্যা অনেকটাই একই রকম। অসুবিধার কথা এই যে সমাধানটা বা সমাধানের পথটা এক নয়, এবং আদেও সমাধান আছে কি না তাও অজানা। তবু এত বড় নির্দয় পৃথিবীতে আমরা দুজন যদি দুজনের একাকিত্বের শৈত্যটা বন্ধুত্বের উষ্ণতা দিয়ে ভরিয়ে রাখতে পারি, সেটাই বা কম লাভ কি? সেটা তো মস্ত লাভ। প্রেম ছাড়া বন্ধুত্বের মতো মহান অনুভূতি আর কি আছে? এই একবেলায় মারিয়ানার সঙ্গে আমার বন্ধুত্বটা যেন অনেকখানি এগিয়ে গেল।
এতদিন যেন ক্লাচ টিপে টপ গিয়ারে জিপ চালাচ্ছিলাম, আজ কোন মন্ত্র বলে সেই ক্লাচ থেকে পাটা সরে গেছে, একদম ওকে অনেক দূরই এগিয়ে গেছি। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। মারিয়ানাকে বললাম, আপনার বইগুলো প্রায় সবকটিই পড়ে ফেলেছি, আজ নিয়ে যাবেন কিন্তু। আপনার কাছে গিয়ে কিংবা কারোকে দিয়ে আরও কটা বই আনিয়ে নেব। মারিয়ানা শুধলো, আজ সকালে বারান্দায় বসে বসে বোদেলেয়ারের বইটা পড়ছিলেন বুঝি? আমি বললাম, হ্যাঁ, আপনি লক্ষ্য করেছেন দেখছি। হঠাৎ মারিয়ানা বলল, আপনার কলম আছে? আমি উঠতে উঠতে বললাম, আছে, ঘরে টেবিলের ওপর আছে, এনে দিচ্ছি। মারিয়ানা আমাকে হাত দিয়ে উঠতে মানা করে বলল, আপনি উঠবেন না, আমি নিয়ে আসছি। ঘর থেকে টেবিলের পরে বসানো লণ্ঠনের আলোর রেখা বারান্দার থামে এসে পড়েছিল। সেই আলোর রেখায় একটি ছায়া পড়ল। তারপর অজন্তার দেওয়ালে আলো হাতে করে ঠুকলে নিখুঁত সুন্দরীদের ছায়া যেমন করে কাঁপে, বাংলোর থামে মারিয়ানার ছায়া তেমনই করে কাঁপতে লাগলো। একটু পরে বোদলেয়ারের বইটা নিয়ে ফিরে এলো মারিয়ানা। বলল, বইটা আপনাকে দিলাম। আপত্তি করে বললাম, এ কেন করলেন? আপনার কাছে থাকলে পড়তে তো পেতামই, মালিকানা সত্ত্ব দেওয়ার দরকার কি ছিল? মারিয়ানা আমার ইজি চেয়ারের মাথার কাছে এসে বইটির প্রথম পাতা খুলে দুহাতে বইটি আমার মুখের সামনে মেলে ধরলে। পড়লাম। সুন্দর হস্তাক্ষরে লিখেছে, রোমান্ডির সন্ধ্যার স্মারক, মারিয়ানা। গোটা এলাকায় চঞ্চল হয়ে উঠেছে। লোকের মুখে মুখে ঘুরছে তখন একটি বাইসনের কীর্তিকলাপ। একের পর এক মানুষকে জখম করেই চলেছে এই জানোয়ারটা, কিন্তু কেউই বাগে আনতে পারছে না। বেতলার রেঞ্জার সাহেব বাইসনটাকে রোগ বলে ঘোষণা করে গেছেন। যে মারতে পারবে সে 500 টাকা পুরস্কার পাবে বনবিভাগ থেকে। সেই 500 টাকার লোভে স্থানীয় একজন ফরেস্ট গার্ড ওর একনলা বন্দুক নিয়ে কিছুদিন ধরে তাকে মারার জন্য চেষ্টা করে বেড়াচ্ছিল। গতকাল ভর দুপুরে কোয়েলের পাশে সেই লোকটিকেও একটি সেগুন গাছের গায়ে থেতলে দিয়ে উধাও হয়ে গেছে বাইসনটা। লোকটি কপাল লক্ষ্য করে গুলিও করেছিল, কিন্তু কোথায় লেগেছিল কেউ জানে না। গুলিতে নাকি মরেনি বাইসনটা। বাইসনের গায়ে বন্দুকের গুলি বেসুদের অবধি সেধ হয়ে এমন তাগত কোনো বন্দুকের নেই। বড় রাইফেল হলে অন্য কথা ছিল। এতেই এই বিপত্তি। শুনেছি যশবন্তকে খবর দেওয়া হয়েছে পাটনায় কাজ সেরে যত শিগগির সম্ভব ফিরে আসতে, কারণ এই বাইসন গুলি খাওয়ার পর আরও সাংঘাতিক হয়ে গেছে। কুলিদের ধাওড়া, ঠিকাদারের বাংলো সব ভেঙে তছনছ করে দিয়েছে। ঠিকাদারদের একটা অ্যালসেশিয়ান কুকুর ছিল, সেটা ওকে ধাওয়া করাতে তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ও জঙ্গলে কাজ একেবারে বন্ধ। ওই বাইসন যতক্ষণ মারা না পড়ে বাগে চম্পার পথও খুব বিপজ্জনক হয়ে উঠেছে। লোকে হাট করতে যেতে পারছে না, ডাক নিয়েও যেতে পারছে না ডাক হড়কড়া। এতদিন রুমান্ডির বাংলো থেকে সুহাগের বর্ষবিধুর চেহারা তেমন ভালো করে নজর করিনি। কিশোরী এখন যৌবনবতী হয়েছে, ঘন ঘরে চলকে চলকে চলেছে লাল শাড়িতে। একদিন ইচ্ছে হলো যশবন্তের সেই পাথরটায় গিয়ে বসি। গ্রীষ্মের ক্ষীণা শরীরে এখনো কত প্রাণোচ্ছ্বাস, একবার দেখে আসি। কিন্তু টাবর বলল, সে পাথর এখন ডুবে গেছে, জল তার আরও ওপরে। তবে পাহাড়ি নদী, সবসময়ই যে বেশি জল রয়েছে তা নয়। পাহাড়ে বৃষ্টি হয়ে যাবার অব্যবহিত পরেই গিয়ে দেখতে হয় জলের তোড়। আমাদের সুহাগীতেও অনেক মাছ ধরা পড়েছে এ কদিনে। আজকাল যেসব মাছ আমি খাচ্ছি তার অর্ধেক সুহাগীর, অর্ধেক কোয়েলের। পাহাড়ি পুঁটি, বাটা আর ট্যাংরা ইত্যাদি। এক নতুন আবিষ্কার। শখ হয় একদিন গিয়ে মাছ ধরি, কিন্তু ওই ইচ্ছে পর্যন্তই। আমি বারান্দার ইজি চেয়ারে বসে কল্পনা করতে পারি। কল্পনায় বাঘ মারি, মাছ ধরি, আরও অনেক কিছু করি।
কিন্তু যতক্ষণ যশবন্তের মতো কেউ এসে হাত ধরে আমাকে না তোলে ইজি চেয়ারেই বসে থাকি। বসে বসে আর ভালো লাগে না, কাজকর্ম ছাড়া কাহাতক আর ভালো লাগতে পারে। অবশ্য আর মাসখানেক পরেই পুজো। পুজোর পরেই আবার জঙ্গলের পথঘাট ট্রাক যাওয়ার উপযুক্ত হবে, বাঁশ কাটা কাঠ কাটা শুরু হবে। দলে দলে গয়া জেলার লোকেরা খয়ের বানাবে জঙ্গলে জঙ্গলে। মাঠে মাঠে পাহাড়ের ঢালে ঢালে যেসব ভাদুই শস্য সবুজ থেকে হলুদে রূপান্তরিত হচ্ছে তাদের ওঠানো হবে। ধান, বাজরা, বুট, আরও কত শত ফসল। সমস্ত জঙ্গল পাহাড় অপালিত নবান্ন উৎসবে হেসে উঠবে। ভরন্ত ফসলের গন্ধে ম ম করবে পাহাড়ি হাওয়া। এই ফসল উঠে গেলে খেতে খেতে কুর্থি লাগবে, গেহু লাগবে, কাড়ুয়া লাগবে, সরগুজা লাগবে। হলুদে হলুদে ছেয়ে যাবে চষা মাঠ আর অসমান পাহাড়ের ঢাল। সন্ধে হতে না হতেই চারিদিক থেকে মাদলের শব্দ আর গানের সুর ঝুমঝুম করবে। শীতকালে প্রচণ্ড শীত হলে কি হয়? জঙ্গলে পাহাড়ে শীতকালটাই নাকি সব থেকে সুখের সময়। বন বিভাগের বাংলোয় বাংলোয় শিকারীর দল আসবেন কলকাতা, পাটনা এবং আরও কত কত বড় জায়গা থেকে। গ্রামের গরিব লোকেরা কূপ কাটার ফাঁকে ফাঁকে এক দুদিন সাহেবদের জন্য ছুলুয়া করে নেবে। আধুলিটা টাকাটা যা পাবে তা পাবে। তাছাড়া শিকার কিছু হলে তার অর্ধেক মাংসের ভাগ। সেটাই আসল লাভ। মাংসকে ওরা বলে শিকার। একদিন ভোরে যশবন্ত এসে হাজির হলো। অনেকদিন পর ভয়ঙ্করের চিহা চিহা আওয়াজে রুমান্ডির বাংলো সরগরম হয়ে উঠল। যশবন্ত বলল, কনসারভেটর সাহেবের চিঠিটা পেয়েছো লাল সাহেব? পেলাম তো। কেস উঠবে কবে? কেন, উঠবে হয়তো শিগগিরই, কিন্তু তুমি একটু সাবধানে থেকো। শুধলাম, এ কথা কেন বলছো? বলছি কারণ জগদীশ পাণ্ডে লোকটা সাংঘাতিক, আমার চেয়েও সাংঘাতিক। করতে পারে না এমন কাজ নেই। তুমি আমার একমাত্র সাক্ষী। হয়তো ও দিলে তোমাকে জঙ্গলে খুন করিয়ে লাশ গুম করে দেওয়া তো এই জঙ্গল পাহাড়ে কিছুই নয়, বাচ্চো কা কাম। আমি চিন্তাক্লিষ্ট হয়ে বললাম, তাহলে কি হবে? যশবন্ত হেসে বলল, আরে হবে আবার কি, ওরা আমাকেও চেনে। তোমার গায়ে একবার হাত দিয়ে দেখো কি না। তবে সাবধানের মার নেই। বাংলা থেকে যখন বেরোবে তখন বন্দুকটা সঙ্গে নিয়ে বেরোবে। কোনো কিছু বেগতিক দেখলে, কোনো অচেনা লোককে অস্বাভাবিক অন্তরঙ্গতা করতে দেখলেই পাশ কাটাবে, আর সেরকম দেখলে গুলি চালিয়ে খুপড়ি উড়িয়ে দেবে। আমি বললাম, বললে বেশ, গুলি চালিয়ে খুপড়ি উড়িয়ে দিতে, তারপর ফাঁসিতে লটকাবে কে? তুমিও যেমন। গুলি চালালেই যদি ফাঁসিতে লটকাতে হতো তাহলে তো বেতলা থেকে রুমান্ডি অবধি প্রতি গাছে আমি একবার করে ঝুলে থাকতাম। এসব তোমার কলকাতা নয়, জোর যার মুলুক তার। এখনো অবধি তাই আছে, পরে কি হবে জানি না। তাছাড়া দারোগা সাহেবই বড়া জবরদস্ত ইমানদার লোক আছেন। ওসব কিতাবি আইনের ধার ধারেন না। ঠান্ডা মাথায় গোফে পাক দিতে দিতে সবটা শোনেন। শুনে যে সত্যি সত্যি অন্যায় করেছে বোঝেন, সঙ্গে সঙ্গে তার পশ্চাৎ দেশে হান্টারের বাড়ি। पहले डांडा पीछे बात यार, शाला लोगों को हम सिखलाएगा ठीक से। যশবন্ত রাইফেলটা খুলে তেল লাগিয়ে আবার লক স্টক ব্যারেল জোড়া লাগিয়ে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখল। দাঁড় করিয়ে রাখার আগে সাইড প্রোটেক্টরটা ফ্রন্ট সাইডে লাগিয়ে নিল। এই রাইফেলটাতে একটা পিপ সাইড ফিট করা আছে। এমনিতেই যশবন্তের হাত সোনা দিয়ে বাঁধানো, তার ওপর পিপ সাইড ফিট করা থাকতে এই রাইফেলটা দিয়ে যশবন্ত মোক্ষম মার মারে। জানোয়ার তার চাঁদ বদন একবার দেখালেই হয়, তারপর সে বাইসানি হোক আর বাঘই হোক, পালায় কোথায় দেখা যাবে। আর চোটও বসায় রাইফেলটা, ভীমের গদার মতো। টাবর নাম দিয়েছে গদ্দাম, ওজনও সেই রকম।
কাঁধে নিয়ে মাইল দুয়েক হেঁটে এলে কলার বোন কেড়ে কেড়ে করে ওঠে। টাবরকেও খবর পাঠিয়েছিল যশবন্ত। টাবর এসে হাজির ও টোপিওয়ালা বারুদ বন্দুক নিয়ে। টাবরের বন্দুকটা দেখলেই আমার বুয়োর ওয়ারের কথা মনে পড়ে যায়। বন্দুক রাইফেল থেকে একটা গন্ধ বেরোয়, তেলের গন্ধ, বারুদের গন্ধ, টোটার গন্ধ। সব মিলিয়ে গন্ধটাকে কেমন পুরুষালী পুরুষালী মনে হয়। কসমেটিক্সের গন্ধের সঙ্গে যেমন মেয়েদের ভাবনা জড়িয়ে থাকে, বন্দুক রাইফেলের গন্ধের সঙ্গে তেমনই ছেলেদের ভাবনা জড়িয়ে থাকে। ভারী ভালো লাগে। এই গন্ধ নাকে গেলেই আমার কতগুলো উৎসাহিত প্রাণ বেহিসাবি যৌবনমত্ত পুরুষের কথা মনে হয়, যারা সবুজ বনে দুহাত তুলে লাফাতে লাফাতে গান গায় নবযৌবনের দলের মতো। ঘূর্ণি হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে। আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় যে। আমরা জিপেই রওনা হলাম। যে জায়গায় গিয়ে নামলাম সেটা যেখানে হুইটলি সাহেবরা বাঘ মেরেছিলেন তার কাছাকাছি। সকালের রোদ্দুর বনের পাহাড়ে ঝলমল করছে। প্রায় মাথা সমান উঁচু বর্ষার জল পাওয়া সতেজ গাঢ় সবুজ ঘাসের বন রোদে জেল্লা দিচ্ছে। তার মাঝ দিয়ে একটা পায়ে চলা সুড়িপথ গাড়ি যাওয়ার প্রধান সড়ক থেকে নেমে কোয়েলের দিকে চলে গেছে। আমরা জিপটাকে বাঘ মারার সময় যেমন রেখেছিলাম, তেমনই প্রধান রাস্তার উপরে একটা বড় গাছের নিচে বাদিক করে পার্ক করে রাখলাম। যশবন্ত সাইড প্রোটেক্টরটা খুলে পকেটে রাখল, রাইফেলে গুলি ভরল। আমাকে বন্দুকে 2 ব্যারেলেই বুলেট ভরতে হলো। টাবর তার গাদা বন্দুকে 3 অঙ্গুলি বারুদ কোষকে ঠেসে এসেছে। সামনে একটা হুঁতকো মার্কা সীসার তাল, যে ভাগ্যবানের গায়ে ঠেকবে তিনি পরজন্মে গিয়েও আশীর্বাদ করবেন। যশবন্ত আগে রাস্তা ছেড়ে সুড়িপথে ঢুকল। আমাকে ওদের দুজনের মাঝখানে নিল। পেছনে টাবর। টাবরকে ফিসফিসিয়ে বলল পেছনে দেখতে, আমাকে বলল ডাইনে বায়ে দেখতে। আমরা নিঃশব্দে এগিয়ে চললাম। যেখানে ঘাসি বন সেখানে বড় গাছ বেশি নেই, এমন কিছু জঙ্গলও নেই। তবে ঘাসি বনের ফালিটা যেখানে বোধহয় 300 গজ চওড়া ও 1000 গজ লম্বা হবে, তার দুপাশে গভীর বন। ডান দিক থেকে খুব ঘন ঘন ময়ূরের ডাক ভেসে আসছে। ওপাশে বেশ বড় এক ঝাঁক ময়ূর রয়েছে। বেশ কিছু দূর সাবধানে এগোনোর পর আমরা কোয়েলের শব্দ শুনতে পেলাম। একটানা ঘর ঘর শব্দ। ঘোলা জল বেগে বয়ে চলেছে। এ পর্যন্ত জলের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আর কোনো কিছুই কর্ণগোচর হলো না। এগোতে এগোতে আমরা প্রায় নদীর ধার অবধি পৌঁছলাম, অথচ বাইসনের সারা শব্দ নেই। নদীর পাড়ে পৌঁছে যশবন্ত টাবরকে একটা গাছে উঠে চারিদিক দেখতে বলল। টাবর গাছে অর্ধেকটা উঠেছে, এমন সময় কুকুরের মতো একটা ডাক শুনতে পেলাম ঘাসি বনের ভেতরে আমাদের বাদিক থেকে। অমনি টাবর তরতরিয়ে নেমে এসে বিস্ফারিত চোখে বলল, মুন্নি কোয়া হুজুর, মুন্নি কোয়া উসকে পিছে পড়া হ্যায়। আমি কিছু বুঝতে পারলাম না। যশবন্তকে খুব উত্তেজিত দেখালো। ও টাবরকে বলল আমার বন্দুকটা নিয়ে নিতে। টাবরকে আরও 4টে গুলি দিতে বলল। গুলি দিলাম। তারপর ওদের পেছনে পেছনে অদৃষ্টপূর্ব অভূতপূর্ব মুন্নি কোয়ার দর্শনাভিলাষে দুরু দুরু বুকে এগোলাম টাবরের প্রাগৈতিহাসিক বন্দুকের বাহক হয়ে। ঘাস ঠেলে সাবধানে এগোতেই চোখে পড়ল ঘাস বনের মাঝখানে একটা একলা খয়ের গাছ। সেই গাছের নিচে একটা অতিকায় বাইসন দাঁড়িয়ে আছে আমাদের দিকে মুখ করে। তার গলায় একটা দগদগে রক্তাক্ত ক্ষত। সেটা পোকায় থকথক করছে। প্রকাণ্ড মাথাটা নিচু করে আছে, শিং দুটো পিঠের ওপর শুয়ে আছে, মুখ উঁচু করা, কপালের মধ্যেটা সাদা, 2 হাঁটুর কাছে মোজার মতো সাদা লোম। আমার মনে হয় আমাদের আক্রমণ করার জন্য বুঝি তৈরি হচ্ছে। মুহূর্তের মধ্যে যশবন্ত বাইসানটার দিকে রাইফেল তুলল এবং আমাকে হতবাক করে দিয়ে টাবরও সঙ্গে সঙ্গে অন্যদিকে বন্দুক তুলল।
রাইফেল ও বন্দুকের যুগপৎ বজ্র নির্ঘোষে সকালের কোয়েলের অববাহিকা গমগম করে উঠল। ওই বড় রাইফেলের গুলি বাইসনের কপালের মধ্যে দিয়ে কুড়ুলের মতো ঢুকে গেল এবং বড় গাছ কেটে ফেলার সময় যেমন শব্দ হয় তেমনই শব্দ করে বাইসনটা পড়ে গেল হুড়মুড় করে মাটিতে। কিন্তু টাবর যেদিকে গুলি করলো সেদিকে কিছু দেখতে পেলাম না। বাইসনটা পড়ে যেতেই টাবর আর যশবন্ত বাইসন যেদিকে পড়ে রইল সেদিকে না গিয়ে যেদিকে টাবর গুলি করেছিল সেই দিকে দৌড়লো। ওদের পিছনে পিছনে আমিও বোকার মতো দৌড়ে গেলাম। একটু যেতেই দেখি একটা অদ্ভুত জানোয়ার মরে পড়ে আছে। দেখতে কুকুরের মতো, গায়ের রং ম্যাটম্যাটে লাল, মুখটা কালো, লেজটা কালো, লেজের ডগাটা বেশি কালো। ততক্ষণে আরও 3-4টে গুলির আওয়াজ পেলাম এবং হঠাৎ প্রায় আমার গায়ের ওপর দিয়ে ওই রকম একটা কুকুর পালাতে গেল। আমি সঙ্গে সঙ্গে টাবরের যন্ত্রখানি তুলে যন্ত্রচালিতর মতো সেদিকে ঘুরিয়ে ঘোড়া টিপে দিলাম। কুকুরটার গায়ে যেন কামানের গোলা লাগলো। একটা 82 শিক্ষার থাপ্পড় খেয়ে পড়ে গেল যেন। অগত্যা নিজেই নিজের প্রত্যুৎপন্নমতিত্ব দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু যখন সংবিত ফিরে এলো তখন মনে হলো আমার ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গাদা বন্দুকের যে সে কি ধাক্কা তা বলে বোঝানো যায় না। ইতিমধ্যে দুপাশ থেকে আরও 2-1টা গুলি হয়ে গেছে। টাবরের বন্দুকটা গাছে হেলান দিয়ে রেখে কাঁধে হাত বোলাতে বোলাতে আমি বাইসন দেখতে লাগলাম। দেখার মতো জানোয়ার বটে, ঘাটটা দেখলে ভক্তি হয়। এমন জানোয়ার থাকতে লোক বৃষস্কন্ধের প্রশংসা কেন করে জানি না। ঘাড়ের রং চকচকে গাঢ় কালো, বড় বড় মোটা মোটা লোম, পায়ের খুরগুলো সাধারণ গৃহপালিত গরু মোষের চেয়ে বহুগুণ বড়, আর শিং দুটো দেখার মতো। শিংয়ের গোড়ায় অনেকখানি থ্যাতলানো দাগ, জানি না গাছে গাছে ঘষেছে কিনা। ডান দিকে শিংটার ডগাটা চলটা ওঠা, পেটের কাছে আর একটা ক্ষত দেখলাম, আড়াআড়িভাবে যেন ছুরি দিয়ে কেউ চিড়ে দিয়েছে। অন্তত 2 ইঞ্চি চওড়া ও 1 ফুট লম্বা। ততক্ষণে ওরা ফিরে এসেছে। আমার মারা কুকুরটাকে দেখে যশবন্ত বলল, আরে আরে ইয়ার, তুম ভি মার দেয়া একঠো, সাব্বাস। আমি শুধলাম, এগুলো কি জানোয়ার? যশবন্ত বলল, জঙ্গলে এর চেয়ে সাংঘাতি কোনো জানোয়ার নেই। এরা জঙ্গলি কুকুর, এর চেয়ে বড়ও আছে এক জাতের, তাদের এখানে বলে রাজকোয়া। এরা যে জঙ্গলে ঢোকে সে জঙ্গলে সম্বর, হরিণ, শুয়োর কারও নিস্তার নেই, এমনকি বাঘও এদের এড়িয়ে চলে। সচরাচর বাইসনের কাছে এরা ঘেঁষে না, কিন্তু যেই দেখেছে যে বাইসনটা ধুঁকছে, যে কোনো মুহূর্তে মরতে পারে, অমনি ওর কাছে ঘুরছিল। উত্তক্ত করে মৃত্যুটা যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করছিল। শুধলাম, একসঙ্গে ওরা দল বেঁধে থাকে কেন? ও বলল, দল বেঁধে থাকে কারণ এমনিতে তো একলা একলা ছোট জানোয়ারই। সাম্বারের পেছনের পায়ের একটা চাঁটি খেলে চিতা বাঘেরই মাথার খুলি ফেটে যায়, তো ওদের সেই জন্যেই দল বেঁধে ঘোরে এবং একসঙ্গে বড় কোনো জানোয়ারকে চারিদিক থেকে আক্রমণ করে। জানোয়ার প্রাণ ভয়ে পালাতে থাকে আর ওরা সঙ্গে সঙ্গে ধাওয়া করে চলে, লাফিয়ে লাফিয়ে উঠে গতিষ্মান জানোয়ারের গা থেকে মাংস খুবলে খায়। তারপর যখন সে জানোয়ারের চলার মতো শক্তি থাকে না, তখন সে মুখ থুবড়ে পড়ে এবং মুন্নিকোয়া কি রাজকোয়ারা তাকে তিলে তিলে ছিঁড়ে ছিঁড়ে খায়। বনে জঙ্গলে এর চেয়ে বিভৎস মৃত্যু আর হয় না। আমি বললাম, আশ্চর্য, বাইসনটা আমাদের দেখলো অথচ তেড়ে এলো না কেন যশবন্ত? ওর তেড়ে আসার ক্ষমতা থাকলে আমরা ওকে দেখার অনেক আগেই স্টেম ইঞ্জিনের মতো রেড়ে করে ঘাসবন ভেঙে এসে ঘাড়ে পড়ত। কখন তেড়ে এলো তা বোঝার পর্যন্ত সময় দিত না। আসলে ফরেস্ট গার্ডের গুলিটা বেশ জব্বর হয়েছিল। গুলি কপালে না লেগে গলাতে লেগেছিল। নেহাত বন্দুকের গুলি, বেশি দূর ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু ওর অবস্থা কাহিল হয়ে গিয়েছিল।
দেখলে না, নড়তে পর্যন্ত চাইলো না আমাদের দেখে। মৃত্যুর আগে সবাই একটু শান্তি চায়, তাই ও এই নদীর পাড়ে নিরিবিলি খায়ের গাছের নিচে দেহ রক্ষা করবে বলে এখানে দাঁড়িয়ে ধুঁকছিল। আর কোথা থেকে মুন্নিকওয়াড়া খবর পেয়ে এসে হাজির। কিছু জিনিস কেনাকাটা ছিল, তার মধ্যে জামা কাপড়ই প্রধান। এখানে আসার পর থেকে জামা কাপড় বানানো হয়নি। তাছাড়া এই বনে জঙ্গলে যেরকম জামা কাপড়ের প্রয়োজন তারও অভাব ছিল আমার। সামনে শীত আসছে, শীতের প্রলয়ঙ্কারী রূপের যা বর্ণনা শুনেছি তাতে তো আগে থাকতেই দাঁতে দাঁত লেগে যাচ্ছে। কিছু গরম কাপড় চোপড় বানানো দরকার। ডালটনগঞ্জে গেলাম একদিন। রুমান্ডি থেকে প্রায় 30 মাইল পথ। কিছু দূর অবধি রাস্তা চেনা ছিল, তারপর থেকে অচেনা রাস্তা। ঘোষদার বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া করব ঠিক ছিল। ডালটনগঞ্জ থেকে একটা রাস্তা সোজা চলে গেছে লাতেহার হয়ে চাঁদোয়াটরি। সেখান থেকে বায়ে চলে গেছে চাতরার রাস্তা জাবড়া বা বাঘেরার মোড় হয়ে। বাঘেরার মোড় থেকে ডাইনে ঘুরে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে সিমারিয়া টুটিলাওয়া হয়ে হাজারিবাগ শহর। যশবন্ত এই পথে হাজারিবাগে যায়। চাঁদোয়াটরি থেকে অন্য রাস্তাটা চলে গেছে আমঝাড়িয়া হয়ে কুড়ু, কুড়ু থেকে রাঁচি, উল্টো দিকে গেলে লোহার ডাগা, সেখান থেকে বানেরা হয়ে নেতারহাট। আর একটা রাস্তা ডালটনগঞ্জ থেকে চলে গেছে ঔরঙ্গাবাদ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই সমস্ত জায়গায় শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, আদিগন্ত। ডালটনগঞ্জ বেশ জমজমাট মফস্বল শহর। সিনেমা আছে, কোর্ট কাছারি, ইনকাম ট্যাক্স অফিস সবই আছে। বাঁশ, কাঠ, গালা ইত্যাদির বেশ বড় বড় ব্যবসাদার আছেন। আমাদের রামদেও সিংয়ের বাড়িও এখানে। ঘোষদার বাড়ি পৌঁছে একটু বিশ্রাম নিয়ে ঘোষদার সঙ্গে বাজারে বেরোলাম। দোকানপত্র সব ঘোষদার জানাশোনা। কাপড় পছন্দ করে মাপ দিতে সময় লাগলো না বেশি। খাকি ট্রাউজার আর বুশ শার্ট বানাতে দিলাম 2টি করে। টুইডের একটি কোট, ফ্লানেলের শার্ট একটি, এইসব আর কি। ডালটনগঞ্জ বাজারে হঠাৎ টাবরের ছেলের সঙ্গে দেখা। আমাদের দেখে সেলাম করে বলল ওর বোন ভগ্নিপতির সঙ্গে দেখা করতে এসেছে। আমি বললাম, আমি তো আজই বিকেলে ফিরছি, চলো আমার সঙ্গে, একাই তো ফিরব। টাবরের ছেলে আপত্তি জানালো, বলল ওর নাকি আরও একদিন থাকার ইচ্ছা। স্টেশনারি দোকানে কিছু কেনাকাটা ছিল, জুম্মানের অর্ডার, চা, কফি, ভিনিগার, চিলি সস, টমেটো সস, মাখন, জেলি ইত্যাদি ইত্যাদি। থলি বোঝাই করে দোকান থেকে বেরোচ্ছি, দেখি দোকানের সামনে একটি লাল অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়ে। গাড়ির সামনের সিটে 2জন লোক, ড্রাইভার শুদ্ধ, টেরিলিনে জামা পরা, আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছে। সুন্দরী নই যে অমন করে তাকাবে, ব্যাপার বুঝলাম না। ঘোষদার জিপ নিয়ে এসেছিলাম, জিপ ঘোষদাই চালাচ্ছিলেন। ডান দিকে ঘোষদার পাশে গিয়ে বসলাম। এমন সময় ওই লাল গাড়িটা আমাদের পাশ কাটিয়ে চলে গেল। হঠাৎ মনে হলো যে লোকটি ড্রাইভারের পাশে বসে আছে তাকে যেন কোথায় দেখেছি। ভাবলাম মনেরই ভুল হয়তো, কোথায় বা দেখব। ঘোষদার বাড়ি ফেরার পথে রামদেওবাবুর ছেলের সঙ্গে দেখা। ভারী ভালো ছেলেটি, সে কিছুতেই ছাড়বে না। তাদের বাড়ি নিয়ে গেল। বিরাট বাড়ি, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, বহু লোক অফিসে গিসগিস করছে। রামদেওবাবুর সঙ্গে আলাপ হলো। ভারী অমায়িক সাদাসিধে লোক, পরনে ধুতি ও টাইলের সাদা ফুল হাতা শার্ট, কলার তোলা, মাথার চুল এলোমেলো। অনুক্ষণ সিগারেট খাচ্ছেন, বুক পকেটে একটা রুমাল বলের মতো পাকিয়ে রেখেছেন। আমাদের দারচিনি এলাচ দেওয়া চা খাওয়ালেন, বললেন দুপুরে না খেয়ে গেলে খুব দুঃখিত হবেন। ওর স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ঘোষদা অনেক অনুনয় বিনয় করায় তারপর আমাদের ছাড়লেন।
দুপুরে খাওয়া দাওয়ার পর খোসদা বললেন, একটু জিরিয়ে নাও, তারপর তোমাকে এগিয়ে দেবক্ষণ। কেচকিতে গিয়ে চা খাওয়া যাবে, সেখানে কিছুক্ষণ বসে চা খেয়ে তুমি তোমার পথ ধরবে, আমি ফিরে আসবো ডাল্টনগঞ্জে। যেতে যেতে তো তোমার রাত হয়ে যাবে, বেশ প্রায় 9টা বাজবে। এতখানি পাহাড়ি রাস্তা তোমার একা চলাফেরা করার অভ্যেস নেই। এক কাজ করো, সঙ্গে আমার একজন খালাসি নিয়ে যাও। কথাটা আমারও মনে হয়েছিল, কিন্তু কেন যেন পৌরুষে লাগলো। যশবন্তের সঙ্গে থেকে আমারও বোধহয় পুরুষ হওয়ার ইচ্ছে জেগেছে। তাছাড়া বন্দুক তো সঙ্গেই আছে। একমাত্র জিপ খারাপ হওয়ার ভয় রয়েছে, কারণ এই সময় জঙ্গলে কাজ বন্ধ থাকে বলে জঙ্গলের পথে ট্রাক চলাচলও সম্পূর্ণ বন্ধ। জিপ পথে খারাপ হলে ওখানেই পড়ে থাকতে হবে। আমার গুরুবাক্য স্মরণ করে ভাবলাম, জো হোগা সো হোগা। বললাম, না না, কোনো দরকার নেই। বিকেলে আমরা কেচকিতে গেলাম। যশবন্ত সুমিতা বৌদির কাছে অনেক গল্প শুনেছিলাম। কেচকি আর চাক্ষুষ দেখলাম। ছবির মতো জায়গা। ন্যাশনাল পার্ক হয়ে যাবে শিগগিরই এ সমস্ত অঞ্চল। ঔরঙ্গা আর কোয়েল এসে মিশেছে এখানে। এখন বর্ষাকাল, বেশ অনেকটা জায়গায় জল চলেছে বালির সীমানা দখল করে। নদীর ওপরে রেলের ব্রিজ। ঘোষ তার সঙ্গে আছেন, অতএব জল খাবারের জন্য দুজনের সঙ্গে যে পরিমাণ খাবার এসেছে তাতে এক প্লেটুন সৈন্য ডিনার সারতে পারে। মারিয়ানা বলে, ঘোষদা মনে প্রাণে বিশ্বাস করে যে দ্য অনলি ওয়ে টু দ্য হার্ট ইজ থ্রু দ্য স্টমাক। সঙ্গে যে লোকটি এসেছিল সে একটি শতরঞ্চি নিয়ে জলের ধারে পাতল। আমরা ইচ্ছে করলে বাংলোয় বসতে পারতাম। বাংলোটি বেশ উঁচু বলে সেখানে বসে চতুর্দিক ভারী সুন্দর দেখায়। বন বিভাগের বাংলো এটি, কিন্তু জলের পাশেই পরিষ্কার দেখে একটি জায়গায় আমরা বসলাম। টিফিন ক্যারিয়ারের বাটি পরপর সামনে খোলা হলো। রোদ পড়ে গেলেই বেশ শীত শীত লাগে আজকাল। পুজোর আর দিন কুড়ি বাকি। এক ঝাঁক বুনো ময়না কোনাকুনি উড়ে গেল ঔরঙ্গা আর কোয়েলের সঙ্গমস্থলের ঠিক ওপর দিয়ে। একটা মালগাড়ি গেল গুম 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 করে ব্রিজ পেরিয়ে, নদীর বুকে এবং পাহাড়ের বনে প্রতিধ্বনি তুলে। কাবাব খেতে খেতে খোসদা বললেন, তোমাকে একটা কথা বলবো ভাবছি বহুদিন থেকে ভায়া, কিন্তু এতদিন সুযোগ সুবিধা হয়নি। কথাটা হচ্ছে এই যে, যশবন্তের সঙ্গে বন্ধুত্বটা একটু কমাও। ও এক ধরনের লোক এবং আমরা অন্য ধরনের। ওর শত্রু অনেক। সংসারে থাকতে হলে যেসব নিয়মকানুন মেনে চলতে হয় সেসবের তোয়াক্কা তো ও করে না, বিয়ে থাও করেনি, করবেও না কোনো দিন। কাউকে কোনো ব্যাপারে পরোয়া করার প্রয়োজনও মনে করে না। বড় লোকের ছেলে, ও তো জানেই যে চাকরি ওর শখের চাকরি। কিন্তু আমার তোমার তো তা নয়। আজ চাকরি গেলে কাল কি করবে? বুঝলাম, না হয় বলবে মফস্বলে কলেজের প্রফেসরই কি নিদেন পক্ষে একটা স্কুল মাস্টারিও কি জুটবে না? কিন্তু পাবে কত? এই চাকরিতে যা প্রসপেক্ট তা কি সেখানে আছে? ভদ্রঘরের ছেলে, বিয়ে থা করবে, সংসার ধর্ম করবে, সভ্য জীবন যাপন করবে, তা নয় তুমি যেন নন্দী ভৃঙ্গির দলে দিনে দিনে নাম লেখাচ্ছ। ওই ফরেস্ট ডিপার্টমেন্টের পোচিং কেসে তোমাকে যে ওরা সাক্ষী করেছে সে খবর হুইটলি সাহেবের কানেও গেছে। আমি চুপ করে থাকলাম। জাবর কাটতে কাটতে হঠাৎ খোসদা বললেন, চুপ করে বসে কেন, খাও খাও বলে চাপাটির পাটিটা এগিয়ে দিলেন। পরক্ষণে একদলা কাবাব মুখে ফেলে বললেন, প্র্যাকটিক্যাল হও বাবা, প্র্যাকটিক্যাল হও। ওই হুইটলি সাহেবই বলো আর যেই বলো, তারা অবশ্য যশবন্তকেই ভালোবাসেন, কিন্তু আসলে তারা বোঝেন বিজনেস। টাকা কামাবার যন্ত্র হচ্ছি আমরা। আপাতত ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে তুমি সাক্ষী দেবে। এতে আমরা যে তাদের পরম হিতাকাঙ্ক্ষী এটাই প্রমাণিত হবে। কিন্তু যতদূর পারো ওইসব ঝামেলা এড়িয়ে যাবে। বনে জঙ্গলে বাস করতে হবে একা একা।
লোকের সঙ্গে খামোকা ঝগড়া করলে চলবে কেন? কে বেশি টিম্বার ফেলিং করলো, কোন রেঞ্জার কূপে মার্কা মারার সময় ঘুষ খেলো, কে কোথায় মাদি সম্বর মারলো, কে কোন কাহার ছুরিকে গাড়িতে তুলে মজা লুটলো, এসব এত খবরের তোমার আমার দরকার কি? এ জঙ্গল পাহাড়ের লোকগুলো সব হাড়ে হারামজাদা। আমরা শহুরে চিড়িয়া, আলগা আলগা থাকো। ধরি মাছ নাছুই পানি, এই পলিসি নিয়ে চলো, দেখবে কোনোদিন বিপদ হবে না। ঘোষদা যা বললেন তা সবটুকুই মন দিয়ে শুনলাম। সুবোধ বালকের মতো মুগ্ধ হয়েই শুনলাম। কারণ যারা উপদেশের মাধ্যমে তাবৎ জাগতিক প্রশ্নের টিকা সহকারে নিজেরাই উত্তর দিয়ে দেন, তাদের কাছে বলার আর কি থাকতে পারে? এবং উপদেশ হিসাবে খারাপ কিছুই বলেননি। সূর্যের তেজ কমে আসছে। আগুনে শুকনো কাঠ কুচে ফু দিয়ে দিয়ে ঘোষদার খিদমতগার চায়ের জল গরম করছে। চাও হয়ে গেল। পরপর 2 কাপ চা আরাম করে খেয়ে আমরা জিপে উঠলাম। ঘোষদা বললেন, আশা করি আমি যা বললাম তা মনে রাখবে। ঘোষদার চোখের দিকে চেয়ে আমার মনে হলো এটা যেন একটা আদেশ, একটা ওয়ার্নিং। কোনো জবাব দিলাম না। বন্দুকটা বাক্সে ভরে এনেছিলাম। বাক্স থেকে খুলে সামনের সিটে লম্বালম্বি করে পিঠের কাছে শুইয়ে রাখলাম। গুলির থলিটা সামনে পা রাখার জায়গায় ডান দিকে রাখলাম। বলা যায় না বাঘ, হাতি কি বাইসন পথ রোধ করতে পারে। ঘোষদা বললেন, বাহাদুরি করো না, আস্তে চালিয়ে যাও। এই বেতলার জঙ্গলে হাতির বড় ভয়। হাতির সামনে পড়লে হর্ন টর্ন বাজিও না, যেন গুলিও করো না। চুপ করে হেডলাইট জেলে দাঁড়িয়ে থেকো, নিজেরাই সরে যাবে। ঘোষদাও তার জিপে উঠলেন। কেচকি পেরিয়ে এসে লেভেল ক্রসিংটা পেরিয়ে ঘোষদা বাদিকে মোড় নিলেন আর আমি ডান দিকে। অন্ধকার বেশ দ্রুত নেমে আসছে। দেখতে দেখতে পশ্চিম আকাশের লাল বেগুনে আভাটা মিলিয়ে গেল। 30-35 মাইল জিপ চালাচ্ছি। ইঞ্জিনের একটানা স্বাস্থ্যবান গোগো আওয়াজে নিস্তব্ধ বনপথ চমকে চমকে উঠছে। ছিপাদহের কাছের রাস্তাটা বড়ই আঁকাবাঁকা ও খারাপ। ছিপাদহের পরের রাস্তাটা কাঁচা হলেও অপেক্ষাকৃত ভালো এবং প্রায় সোজা। হেডলাইটটা জ্বালালাম। ড্যাশবোর্ডের আলোটা জ্বলল। ডিমারে দিয়ে চলেছি, কারণ এইখানে রাস্তায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাঁক এবং ঘন্টায় 10-15 মাইলের বেশি গাড়ি চালানো যায় না। খারাপ রাস্তাটুকু পেরিয়ে এলাম। এবারে একেবারে টিকিয়া উড়ান চালাবো। প্রায় রাত 8টা বাজে। কেচকি থেকে অনেকখানি পথ এসে গেছি। হঠাৎই মনে পড়ে গেল আসবার সময় একটা ডাইভারশন দেখেছিলাম। একটা ব্রিজ মেরামত হচ্ছে। কাঠের বোর্ডে লেখা, কশন, ডাইভারশন অ্যাহেড। ডাইভারশনের কাছে গতি একেবারে কমিয়ে দিয়ে বাঁয়ে রাস্তা ছেড়ে নেমে গেলাম। বড় বড় পাথর পড়ে রয়েছে লাল মাটির পথটিতে। আসার সময় এগুলো লক্ষ্য করেছি বলে মনে হলো না। সেগুলোকে কাটাতে গিয়ে ব্রেক কষে জিপ স্পেশাল গিয়ারে দিয়ে যেমনি ওপরে উঠতে যাব, অমনি একেবারে আমার কানের কাছে গুড়ুম করে একটা বন্দুকের আওয়াজ হলো এবং একটা বুলেট প্রায় কান ঘেঁষে হিস করে বেরিয়ে গেল। কি ভয় যে পেলাম কি বলবো। প্রাণপণ চেষ্টায় যত জোরে পারি অ্যাক্সিলারেটরের চাপ দিলাম। গাড়ি এমনিতেই ফার্স্ট গিয়ারে ছিল, তাতে স্পেশাল গিয়ার চড়ানো। গাঁক গাঁক করে বড় রাস্তায় পড়ল জিপ। সেই অবস্থাতেই সেকেন্ড গিয়ারে ফেললাম। কিন্তু স্পেশাল গিয়ার ছাড়িয়ে নিয়ে সেকেন্ড গিয়ারে দিতে যতটুকু সময় লেগেছিল, তার মধ্যেই আর একটা গুলি আমার পেছন থেকে এসে সামনের সিট থেকে 1.5 ফুট দূরে উইন্ডস্ক্রিনে লাগলো এবং সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে কাজ ঝরে ছিটকে আমার গায়ে পড়ল। ততক্ষণে থরথর করে পা দুটো আমার কাঁপতে আরম্ভ করেছে। মনে হচ্ছে পা দুটো আমার নয়। ভালো করে ক্লাচ চাপবো কি অ্যাক্সিলারেটর চাপবো, কোনো জোরই যেন পায়ে নেই। কিন্তু কি করে হলো জানি না, জিপটা মনে হলো একটা জেট প্লেন।
গো গো আওয়াজ করতে করতে মুহূর্তের মধ্যে জায়গাটা থেকে ছিটকে বেরিয়ে এলো। পলকে গিয়ার চেঞ্জ করলাম। মনে হলো জিপ থেকে একটা রাবার পোড়া গন্ধ বেরোচ্ছে। ক্লাচ প্লেট পুড়ে গেল কিনা ভগবান জানে। একেবারে ঊর্ধ্বশ্বাসে বোধহয় মাইল 5 এসে জিপটা রাস্তার বাদিক করে দাঁড় করালাম। একটা খরগোশ দৌড়ে রাস্তা পার হলো। কান পেতে শুনলাম কোনো গাড়ি আমার জিপকে ধাওয়া করে আসছে কিনা, কিন্তু হাওয়ায় শালপাতার ঝুরঝুর আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আকাশে একফালি চাঁদ আমার আতঙ্কগ্রস্ত মুখের দিকে চেয়ে নিষ্প্রাণ হাসল। ওয়াটার বটল বের করে ঢকঢক করে জল খেলাম। তারপর আর বেশি দেরি করা ঠিক নয় মনে করে তক্ষুনি স্টিয়ারিংয়ে বসলাম। বন্দুকটা পাশেই পড়ে রইল। সে মুহূর্তে আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমি আর যশবন্ত যশবন্ত। যত জোরে পারি তত জোরে চালিয়ে ছিপাদোহর পেরিয়ে যশবন্তের নৈহারে এসে পৌঁছালাম। আমার একা একা রুমান্ডিতে যেতে ভয় করছিল, পথে যদি আবারও কোনো বিপদ উঁত পেতে থাকে। নৈহাট তখন গভীর ঘুমে। রাত প্রায় 9টা বাজে। চায়ের দোকানটা বন্ধ, ফরেস্ট অফিসও বন্ধ। তবে দেখা গেল যশবন্তের বাংলোর দোতলার ঘরের লণ্ঠন জ্বলছে। একেবারে সোজা ওর বাংলোর হাতায় গাড়ি ঠুকিয়ে স্টিয়ারিংয়ের ওপর শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে যশবন্ত তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে এসে উৎকণ্ঠিত গলায় বলল, ক্যা হুয়া লাল সাহেব, ক্যা হুয়া? আমি কোনো কথা বলতে পারলাম না। আমার হাঁটুর সেই কাঁপুনিটা আবার ফিরে এলো। থরথর করে কাঁপতে লাগলাম। আমি যে মরিনি, আমি যে নৈহারে যশবন্তের কাছে জিপ নিয়ে ফিরে আসতে পেরেছি, এইটে ভেবেই আমার চোখে জল এসে গেল। যখন গুলি এসে কাচে লেগেছিল তখনকার ভয়টা আমার শিরদাঁড়ায় শিশির করে কাঁপতে লাগলো। আমি স্টিয়ারিং জড়িয়ে শুয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। বলতে গেলে যশবন্তী প্রায় আমাকে ধরে ওপরে নিয়ে গেল। ওর বসবার ঘরে চৌপাইতে বসে ওকে সব বললাম। ফৌজদারি আদালতের উকিল যেমন করে সাক্ষীকে জেরা করে তেমনি করে খুঁটিয়ে খুঁটিয়ে ও সব আমার কাছে জিজ্ঞেস করলো। কখন ডাল্টনগঞ্জে পৌঁছেছিলাম, আগে ঠিক ছিল কিনা সেখানে যাওয়া, সেখানে গিয়ে কার সঙ্গে কখন দেখা হলো, সব সব বললাম খুঁটিয়ে খুঁটিয়ে। যশবন্ত বলল, একটু ব্র্যান্ডি খাও লাল সাহেব, তুমি খুব আপসেট হয়ে পড়েছ। তখন আমার যা অবস্থা তাতে আমার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না। একটু গরম জলে বেশ খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে আমাকে দিল যশবন্ত। ঢকঢক করে গিলে ফেললাম। তারপর যশবন্তের খাটটায় পা লম্বা করে শুলাম। একটু আরাম লাগলো। যশবন্ত চাকরকে ডেকে আমার জন্য খিচুড়ি চাপাতে বলল। তারপর আমায় বলল, তুমি একটু আরাম করো, আমি নিচ থেকে আসছি। এই বলে একটা টর্চ নিয়েও নিচে চলে গেল। বুঝলাম জিপটাকে ও ভালো করে পরীক্ষা করছে, দেখছে গুলি কোথায় লেগেছে, কিভাবে লেগেছে। ও বেশ কিছুক্ষণ পরে ফিরে এলো। এসে টর্চটা জায়গায় রাখতে রাখতে বলল, আজ তুমি নতুন জীবন পেলে লাল সাহেব, আজকের রাতটা সেলিব্রেট করতে হবে। এই বলে চাকরকে ডেকে বলল, মুরগা পাকাও। যশবন্তের চাকর কাচুমাচু মুখ করে বলল, মুরগা শেষ হয়ে গেছে কাল। যশবন্ত বলল, লেগ হার্ন কাটো, পোষা মুরগির ঘাট থেকে বের করো। আজ রাতে মুরগা চাই চাই, যে করে হোক। আমি বললাম, তোমার এত আদরের পোষা মুরগি কাটবে কেন মিছিমিছি? ও ধমকে বলল, কথা বলো না কেন, তোমার জানটাও আমার কাছে কম আদরের নয়, সেটা গেছিল, ফিরে পেয়েছি, তার জন্য মুরগির জান না হয় যাবেই। আমার সামনে একটা চেয়ার টেনে চেয়ারের পিঠটা ওর বুকের কাছে নিয়ে দুদিকে দুটো পা লম্বা করে ছড়িয়ে বসে যশবন্ত বলল, আচ্ছা, ডাল্টনগঞ্জে বিশেষ কিছু দেখেছিলে? এমন কিছু যা তোমার অস্বাভাবিক লেগেছিল? এমন কোনো লোক যাকে তুমি চেনো অথচ চিনতে পারোনি?
হঠাৎ ডাল্টনগঞ্জে মণিহারি দোকানের সামনের সেই লাল অ্যাম্বাসাডারটার কথা আমার মনে হলো। ওকে বললাম, সেই লোকটি যে গাড়িতে বসেছিল তার কথাও বললাম। যশবন্ত লাফিয়ে উঠে বলল, লোকটির কি বড় বড় জুলপি ছিল? আমি চমকে উঠে বললাম, কি করে জানলে? হ্যাঁ ছিল। যশবন্ত বা হাতের তালুতে ডান হাত দিয়ে ঘুষি মেরে বলল, বুঝেছি। আমি বললাম, তা তো বুঝেছ, এখন চলো পুলিশে একটা ডায়েরি করে আসি। ও বলল, পাগল নাকি, এই রাত্রিরে আবার ডাল্টনগঞ্জে ফিরতে গিয়ে মরি আর কি। ডায়েরি ফায়েরি করবো না, ডায়েরি করলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, বদলা নেওয়া যাবে না। তুমি কি মনে করো ওদের ছেড়ে দেবো আমি লাল সাহেব? যারা একজন নির্দোষ লোককে কাপুরুষের মতো আড়াল থেকে গুলি করে মারতে চায় তাদের শিক্ষা যা দেওয়া উচিত তাই আমি দিব। আমি বললাম, যশবন্ত, তা তুমি বলছো বটে, কিন্তু শিক্ষা দেওয়ার আগে তোমাকেও তো ওরা এমনি করে মেরে ফেলতে পারে। যশবন্ত কিছুক্ষণ ঠোঁট কামড়ে ভাবল, তারপর বলল, তা পারে, কিন্তু একবার চেষ্টা করেই দেখুক। আমি তো আর তোমার মতো মাখন বাবু নই যে ওদের অত সহজে ছেড়ে দিয়ে আসবো। যশবন্তের লোক গরম জল করে এনে বাথরুমে দিয়ে গেল। যশবন্ত দেয়াল আলমারি খুলে একটা তোয়ালে বার করে দিল, বলল, যাও স্নান করে এসো, আরাম লাগবে। স্নান সেরে বেরিয়ে দেখি যশবন্ত ওর পিস্তলটা পরিষ্কার করছে। তেল দিতে দিতে বলল, অনেক দিন ব্যবহার করা হয় না, শিকারে তো আর পিস্তল তেমন দরকার হয় না, মানুষ মারতেই বেশি কাজের। বুঝলে লাল সাহেব, কাল ভোরে যে জায়গায় তোমার ওপর গুলি চালিয়েছিল ওরা, সেখানে যাব। সে জায়গাটা আমি নিজে দেখব, তারপর ঠিক করব ডায়েরি করব কি করব না পুলিশে। আমি বললাম, যা ভালো বোঝো, প্রাণ একবার গেলে আর তো তা ফেরত হবে না। যশবন্ত সে রাতে প্রচুর মদ গিলল। সেই ফিটলি সাহেবরা শিকারে আসার পর একসঙ্গে ওকে এত মদ খেতে কখনো দেখিনি। অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা হুইস্কির বোতল প্রায় শেষ করে আনলো। তারপর আমার সঙ্গে আবার খিচুড়ি আর রোস্ট খেলো। ব্র্যান্ডি খাওয়ার জন্যেই হোক কি ভয়জনিত ক্লান্তির জন্যেই হোক, ঘুমটা খুব ভালো হয়েছিল সে রাতে। ঘুম ভেঙে উঠে এক কাপ চা খেয়ে আমরা জিপ নিয়ে সেই গুলির জায়গায় গিয়ে পৌঁছলাম। যশবন্তের পেছনে পেছনে গিয়ে দেখলাম যে একটা জিপ ডাইভারশনে নেমে বাঁ দিকের জঙ্গলের মধ্যে ঢুকে গেছে এবং সেখান থেকে বেরিয়েওছে যে তার চাকার স্পষ্ট দাগ। জিপটা জঙ্গলে ঠোকার দাগ ওখানকার ঝুরঝুরে শুকনো মাটিতে কাল রাতেও নিশ্চয়ই ছিল। কাল চোখ খুলে গাড়ি চালালে আমার নজরে নিশ্চয়ই পড়ত। আমাকে গালাগালি করল যশবন্ত, কালকে তার নজর করিনি বলে। জিপের চাকার দাগ ধরে জঙ্গলের মধ্যে 20-25 হাত গিয়ে বোঝা গেল যে জিপটা সেখানে দাঁড় করানো ছিল। সেই জায়গাটায় ঘন ঝোপ থাকায় জিপটা সহজেই লুকিয়ে রাখা যায় সেখানে। পটুস ঝোপের পাশে একটা বড় কালো পাথর। সেই পাথরের পেছনের মাটি বেশ পরিষ্কার, পাতা, শুকনো ডালপালা ইত্যাদি সাফ করা। যশবন্ত ভালো করে লক্ষ্য করল জায়গাটা এবং পরক্ষণেই একটা গোল্ড ফ্লেক সিগারেটের প্যাকেট কুড়িয়ে পেল। আমায় বলল, ভালো করে খোঁজো তো, খালি কার্তুজ পাও কি না। খালি কার্তুজ পেলাম না, কিন্তু একটা ঠোঙা কুড়িয়ে পেলাম। ঠোঙাটা দেখে যশবন্ত বলল, ডাল্টনগঞ্জের বিখ্যাত চাটের দোকানের ঠোঙা। বাবুরা চাট কিনে এনে এখানে বসে মাল খেয়েছিলেন, নাইলে কি আর 20 হাত দূর থেকে তোমার তাক করা গুলি ফাঁসকাতো? তোমার খুপড়ি ফাঁকা হয়ে যেত। খোদা যা করবেন তাই তো হবে। পর্যবেক্ষণ শেষ করে যশবন্ত বলল, চলো লাল সাহেব, ডায়েরি ফাইরি করবো না, আমি ওদের শিখলাবো। অনেক দিন হয়ে গেল কাউকে ভালো করে রগড়াই না।
হাতে পায়ে মরচে ধরে গেল। জগদীশ পান্ডে কত বড় রংবাজ হয়েছে আমি তা দেখতে চাই। হে ব্যাপারের ফয়সলা আমার ওপরই ছেড়ে দাও। আমি ভয় পেয়ে বললাম, কি, তুমি খুন করবে নাকি? যশবন্ত হেসে বলল, প্রায় সেই রকমই। কি করি তা তো দেখতেই পাবে। শেষ করলাম আজকের বুদ্ধদেব গুহ রচিত কোয়েলের কাছের উপন্যাসের ৫ম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা প্লিজ লাইক করে দেবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।